নমস্কার, অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই। আমি সুপ্রিয়া। আজ আবার আপনাদের সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথা আলোচনা করব। আজ আমরা শুনব ঠাকুর শ্রীরামকৃষ্ণের গুণধ্যান আমরা কিভাবে করব। গতকাল আপনারা শুনেছেন ঠাকুরের ঐশ্বর্যের ধ্যান কেমনভাবে করব। আজ শুনব বীর্য ধ্যান আমরা কিভাবে করব, ঠাকুরের বীর্য কী এবং যশ কী, এই সমস্ত কথা। প্রতিটি মানুষের মধ্যে তিনটি গুণ থাকে। ঠাকুর বলেন এই তিন গুণই ডাকাত। তিনটি গুণ কী কী? সত্য, তম ও রজ। কারো মধ্যে সত্যগুণের আধিপত্য বেশি, কারো মধ্যে রজগুণ, কারো মধ্যে তমগুণ। এই তিন গুণের সংমিশ্রণেই একটা মানুষ তৈরি হয়। ঠাকুরের মধ্যে অনন্ত গুণ ছিল। সেই অনন্ত গুণের অধিকারী ঠাকুরের ঐশ্বর্য কী এবং তার সেই ঐশ্বর্যের ধ্যান আমরা কিভাবে করব আপনারা শুনলেন গতকাল। আজ চলুন আমরা শুনি বীর্য ধ্যান কিভাবে করব। এর আগে ঠাকুরের অঙ্গ ধ্যান কিভাবে করব সে কথা শুনেছি। মুখের ধ্যান, হাতের ধ্যান, পায়ের ধ্যান কিভাবে আমরা করব। এটা লিখেছেন পূজনীয় স্বামী চেতনানন্দজি মহারাজ। বীর্যের ধ্যান। ঈশ্বরের বীর্য বলতে বোঝায় বীরভাব, বীরত্ব, শৌর্য, সামর্থ্য, প্রভাব, অমোঘতা, পরাক্রম, পৌরুষ, বল, শক্তি ইত্যাদি। শাস্ত্র বলেন শক্তি শক্তিমান অভেদ। শ্রীরামকৃষ্ণ শারীরিক, মানসিক, আধ্যাত্মিক সব ক্ষেত্রেই শক্তিশালী ছিলেন। তার শরীর দৃঢ় না থাকলে অত অমানসিক সাধনা করতে পারতেন না। সাধনকালে মথুর বারবণিতা দিয়ে ঠাকুরের মনের সংযম পরীক্ষা করেছেন। বৈষ্ণবচরণও একদিন ঠাকুরকে কাছি বাগানে নবরসিকদের আখড়ায় নিয়ে যান। সেখানে মেয়েদের নিয়ে তন্ত্র সাধনা হতো। ঠাকুরের সংযম দেখে নবরসিকরা ঘোষণা করল পরমহংসদেব ব্রহ্মচর্য ব্রতে সিদ্ধি লাভ করেছেন। তিনি বীর্য শুল্কের দ্বারা ব্রহ্মজ্ঞান লাভ করেছিলেন। তাছাড়া তন্ত্রোক্ত বীরভাবের সাধনাও সিদ্ধি লাভ করেছিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ সর্বধর্মের সাধনা করেছিলেন আমরা জানি, এবং সেই কঠোর সাধনায় তিনি সিদ্ধি লাভও করেছিলেন। এই যে তন্ত্রোক্ত সাধনা, এই সাধনায় তিনি বীরভাবে একজন একদম বিবস্ত্র রমণীর কোলে বসতে হয়েছিল। তিনি সেই সাধনাতেও সিদ্ধি লাভ করেছিলেন। গতকাল আমরা শুনলাম যে ঠাকুরের ঐশ্বর্যের মধ্যে তার সেই সংযম, মারাত্মক সংযম ছিল। সংযম না থাকলে কখনোই ঠাকুর পারতেন না এই সমস্ত কাজ করতে। ঠাকুরের অবিধি মতো অবিধি, কোনো বিধান না মেনে মায়ের পূজা দেখে মন্দিরের ম্যানেজার দারোয়ানকে বলল ভট্টাচার্যমশাইকে যেন মন্দিরের ভেতরে ঢুকতে দেওয়া না হয়, এবং কলকাতায় মথুরবাবুকে সব জানানো হলো। এদিকে ঠাকুর মন্দিরে পূজা করতে গেলে দারোয়ান দুহাত বাড়িয়ে তাকে রুখতে চেষ্টা করে। ঠাকুর তাকে এক ধাক্কা দিয়ে কারো মতে বলেন, কেউ বলেন যে ঘুষি মেরে সরিয়ে ভিতরে ঢুকে আসনে বসে পুজো শুরু করেন। ওই আঘাতে দারোয়ান মন্দির ছেড়ে অফিসে চলে যান। রেগে ম্যানেজার মথুরবাবুকে খবর পাঠান। মথুরবাবু বলে পাঠায় ওকে কিছু বলো না। এখানে আমরা ঠাকুরের যে শারীরিক শক্তি, বীরত্ব, তার প্রমাণ পেলাম। পূজনীয় স্বামী চেতনানন্দজি মহারাজ বলছেন যে এইগুলোর ওপরে আমাদের ধ্যান করতে। ঠাকুরের এই যে বীরত্ব, ঠাকুরের এই যে সংযম, এর ওপরে বীরভাব, এর উপরে আমাদের ধ্যান করতে। রামায়ণে আছে ধিক বলং ক্ষত্রিয় বলং ব্রহ্ম তেজ বলং বলম, ক্ষত্রিয়ের বাহুবল ধিক,
ব্রহ্ম তেজময় বলই বল। আশিষ্ট, দ্রশিষ্ট, বশিষ্ঠ, মেধাবী ঠাকুর ব্রহ্ম বলে বলিয়ান ছিলেন। রানী রাসমণি অন্যমনস্ক হয়ে ঠাকুরের গান শুনছেন ও একই সঙ্গে মামলার কথা চিন্তা করছেন। অমনি শক্তিমান ঠাকুরের এক চড় তাঁর গালে পড়ল। গঙ্গার ঘাটে জয় মুখুজ্জে অন্যমনা হয়ে জপ করছেন। তাঁর গালেও ঠাকুর এক চড় মারলেন। ঠাকুরের কাছে আমাদের কত চড় চাপড় যে প্রাপ্য রয়েছে তা বলার নয়। যা হোক, কথায় বলে শাসন করা তারই শোভা পায় যে ভালোবাসে। সত্যি তো, আমরাও যখন এরকম জপ ধ্যান করতে বসি, আমরাও তো কত অন্যমনস্ক হই, কত চিন্তা ভাবনা করি, কত সংসারের চিন্তা করি। আমাদেরও যদি ঠাকুর এসে এরকম করে ঠিক পথ দেখাতেন চড় মেরে, আমরাও সত্যি সত্যি আমাদেরও সেই উপকার হতো, তাতে আমাদেরও তাহলে সম্বিত ফিরত। প্রৌঢ় পরমহংস জোয়ান হরিপ্রসন্নের সঙ্গে একদিন ঘরের মধ্যে কুস্তি করছেন। হরিপ্রসন্নের আত্মকথা। ঠাকুর তার ছোট খাটটিতে বসে আমার দিকে এক দৃষ্টে চেয়ে আছেন। আমিও তখন যাব মনে করে তাকে প্রণাম করে উঠে দাঁড়িয়েছি। এমন সময় ঠাকুর আমায় বললেন, তুই কুস্তি লড়তে পারিস? আমার সঙ্গে লড়তে পারবি? লড় তো দেখি এক হাত। এই বলে ঠাকুর সোজা হয়ে মেজের উপর দাঁড়ালেন। আমার শরীর খুবই বলিষ্ঠ ছিল, দেখতেও পলোয়ানের মতো চেহারা। তাঁর কথা শুনে আমি তো একেবারে স্তম্ভিত। ভাবতে লাগলাম, ভালো রে ভালো, এ কেমন সাধুকে দেখতে এলাম, সাধু কুস্তি করতে চায়? যাই হোক, আমি তাকে বললাম, হ্যাঁ, কুস্তি লড়তে জানি বই কি। এদিকে ঠাকুর দাঁড়িয়ে পালোয়ানদের মতন তাল ঠুকতে আরম্ভ করে দিয়েছেন আর মৃদু মৃদু হাসছেন। ক্রমে তিনি আমার দিকে এগিয়ে এসে আমায় জোরে ঠেলতে লাগলেন। তা তিনি আমার সঙ্গে পারবেন কেন? আমি তাকে ঠেলে নিয়ে দেওয়ালের গায়ে চেপে ধরলাম। ঠাকুর তখনও কিন্তু হাসছেন আর আমায় জোরে ধরে আছেন। ক্রমে আমার মনে হলো যে তার হাতের ভিতর দিয়ে কি যেন একটা শিরশির করে আমার মধ্যে ঢুকে যাচ্ছে। সেই স্পর্শে আমার সর্বাঙ্গে রোমাঞ্চ হতে লাগলো আর শরীর ক্রমে অবশ হয়ে গেল। খানিক পরে ঠাকুর আমায় ছেড়ে দিয়ে হাসতে হাসতে বলছেন, কেমন রে, হারিয়েছিস তো? এই বলে তিনি ছোট খাটটিতে গিয়ে বসলেন। আরেকটি ধ্যানচিত্র, শ্রীমর বর্ণনা। নাটমন্দিরে ঠাকুর সেই ক্ষীণ আলোক মধ্যে একাকী পাদচারণ করিতেছেন, একাকী নিঃসঙ্গ। পশুরাজ যেন অরণ্য মধ্যে আপন মনে একাকী বিচরণ করিতেছেন। আত্মারাম সিংহ একলা থাকতে, একলা বেড়াতে ভালোবাসে, অনপেক্ষ। দক্ষিণেশ্বরের নাটমন্দিরে ঠাকুর একা একা ঘুরছেন। শ্রীম এসে দেখলেন, যেন তিনি বর্ণনা করেছেন কথামৃতে, যেন অরণ্য মধ্যে আপন মনে একাকী বিচরণ করছেন পশুরাজ। এটাও আমাদের ধ্যানের বিষয়। দেখুন, আমরা ঠাকুরের এই যে বীর্য কী, ঐশ্বর্য কী, এগুলো থেকে আমরা কত ঘটনাও জানতে পাচ্ছি না। এই ঘটনাগুলো আমরা যদি একটু ধ্যানের মধ্যে আনার চেষ্টা করি, তাহলেই কিন্তু হবে ঠাকুরের ধ্যান করা। বাচসনেয় সংহিতায় বীর্য প্রার্থনা আছে। তেজোহসি তেজোময়ী ধেহি, বীর্যমসি বীর্যংময়ী ধেহি, বলমসি বলংময়ী ধেহি, ওজোমহসি ওজোময়ী ধেহি। তুমি তেজ, আমায় তেজস্বী করো। তুমি বীর্য, আমায় বীর্যবান করো। তুমি বল, আমায় বলবান করো। তুমি ওজো, আমায় ওজস্বী করো। অসাধারণ অপূর্ব বর্ণনা পূজনীয় স্বামী চেতনানন্দজি মহারাজের।
এই যে কতগুলি আমরা ঘটনা জানলাম, এই ঘটনাগুলিকে মহারাজ বলছেন যে ঠাকুরের বীর্যর এগুলো হচ্ছে ঠাকুরের যে বীরত্ব, বীরভাব, শৌর্য, সামর্থ্য, প্রভাব, পরাক্রম, পৌরুষ, বল, শক্তি, অমোঘতা, এগুলোর ধ্যান আমরা করতে পারি এই ঘটনাগুলি থেকে। অসাধারণ ঘটনাগুলি, হয়তো অনেক ঘটনা আপনাদের জানা নয় বা আমারও জানা ছিল না। যেমন এই যে ঠাকুরের যে কুস্তির কথাটা, এটা কিন্তু আমার জানা ছিল না, আমি পূজনীয় স্বামী চেতনানন্দজি মহারাজের লেখা থেকে জানলাম। তো সত্যি এই অসাধারণ ঘটনাগুলো আমরা যত জানবো তত আমরা ঠাকুরকে চিনতে পারবো। তাই বলবো, আসুন আমরা আরও বেশি বেশি করে ঠাকুরের কথা আলোচনা করি, ঠাকুরের কথা শুনি এবং ঠাকুরকে জানার চেষ্টা করি। আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কমেন্ট করছেন, আপনাদের খুব ভালো লাগছে। আমি ভিডিওটাকে নাতি দীর্ঘ করব না, আর বেশি বাড়াবো না বলেই আমি আপনাদেরকে কমেন্টগুলো বলছি না। আরেকটি কথা, হয়তো আমার কিছু উচ্চারণে ভুল ত্রুটি হচ্ছে। এত গরম, অসম্ভব গরম, এবং পাখা বা কিছু চালালে তার আওয়াজটা ক্যাচ করছে, যার জন্য একদম সব বন্ধ করে বন্ধ ঘরের মধ্যে করতে হচ্ছে। তো ন্যাচারালি প্রচণ্ড কষ্ট হচ্ছে, যার ফলে কথা অনেক সময় হয়তো একটু জড়িয়ে যাচ্ছে, আপনারা মাফ করবেন। মানে মারাত্মক, মানে হিউমিডিটি মারাত্মক বেশি, আর আমাদের আসানসোলে তো আরও বেশি, থাকার মতন নয়, সহ্য করার বাইরে একদম। ঠাকুরের কাছে প্রার্থনা করি, ঠাকুর রক্ষা করো, এই ধরাধামকে রক্ষা করো, একটু বৃষ্টি আসুক, মানুষ রক্ষা পাক। প্রচণ্ড কষ্ট হচ্ছে সবার। আর প্রত্যেককে বলবো, বেশি করে জল খান, শরীরকে সুস্থ রাখার চেষ্টা করুন, বেশি করে ফল, বেশি করে জল খাওয়ার চেষ্টা করুন। আজকের মতন এখানেই শেষ করব। ঠাকুর মায়ের চরণে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই। আপনারা ঠাকুর মায়ের কৃপায় সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবার আমরা এখান থেকে শুনব ঠাকুরের যশের ধ্যান আমরা কিভাবে করব, শ্রীর ধ্যান আমরা কিভাবে করব, এই সমস্ত বিষয়। আজকের মতন এখানেই শেষ করছি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। জয় মা শারদেশ্বরী, জয় তু স্বামীজি মহারাজ।